ওয়েলকাম টু বিকাশ আইকিউ উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ফিলোসফি নতুন সিলেবাস, নতুন টপিক, নতুন স্টাইলে টু দ্য পয়েন্ট কিন্তু তোমাদের সামনে এখানে আলোচনা করতে চলেছি। ইতিপূর্বে তোমরা দেখেছো বিকাশ আইকিউর তরফ থেকে 2025 সালে যারা থার্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছে 2025 সালে যারা থার্ড সেমিস্টারে পরীক্ষা দিয়েছে সেখানে 40-এর মধ্যে 37টা এমসিকিউ হুবহু কমন দিয়েছিলাম। আজ পর্যন্ত সমস্ত নোটগুলো গ্রুপের মধ্যে বিদ্যমান রয়েছে, ইভেন কি কোশ্চেনের পিডিএফটাও রয়েছে তোমাদের, যেটা 2025 সালে তোমাদের যারা আর কি ছোটো বড় ভাই দিদিরা যারা পরীক্ষা দিয়েছে দেখে নিবে আর কি। আজ পর্যন্ত বিকাশ আইকিউর তরফ থেকে এত পরিমাণ কমন দেওয়া হয়েছে, তো অবশ্যই কিন্তু নিশ্চিত রাখো এবং ভরসা রাখো বিকাশ আইকিউকে ফলো করো। 40-এর মধ্যে 40 তোমাদের হাতে ধরে প্রোভাইড করবো, ঠিক আছে। আমাদের প্রায় 217 থেকে 220-25 জনের কাছাকাছি আর কি পরীক্ষা দিয়েছে 2026 সালে, মানে থার্ড আর ফোর্থ সেমিস্টার মিলিয়ে। সেখানে কিন্তু দেখে নিবে প্রায় 4 থেকে 5 জন স্টুডেন্ট থার্ড সেমিস্টারে 40-এর মধ্যে 40 পেয়েছে। এখানে 37 আমি কমন দিয়েছিলাম, ঠিক আছে। তো অবশ্যই প্রত্যেকটা ফুল সিলেবাস কিন্তু তোমাদের এখানে পড়ানো হবে, ঠিক আছে। মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে, দেখবে। আর তোমরা যদি অনলাইনে ক্লাস করতে চাও, নোট নিতে চাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, ঠিক আছে। দেখো ডিসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, অথবা এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে, কল করো না, ঠিক আছে। চলো স্টার্ট করা যাক। প্রথমত দেখো, ইতিপূর্বে কিন্তু তোমাদেরকে আমরা জানিয়েছিলাম যে তোমাদের দ্রব্য থেকে টোটাল 2 ভাগের দ্রব্যকে বিভক্ত করা যেতে পারে, যেখানে মানে তোমাদের সিলেবাসের কথা বলছি, ঠিক আছে। একটা হচ্ছে কি বুদ্ধিবাদী মতবাদ, আর একটা হচ্ছে কিন্তু অভিজ্ঞতা মতবাদ। এই দুটোই কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে আছে, ঠিক আছে। এবার আমাদের দেখতে হবে কি বুদ্ধিবাদী মতবাদের মধ্যে কে কে রয়েছেন, অভিজ্ঞতাবাদী মতবাদের মধ্যে কে কে রয়েছেন, কারণ এইখান থেকে কিন্তু বিগত বছরে একটা কোশ্চেন এসেছে। তো অবশ্যই কিন্তু মুখস্থ করে নেবে বুদ্ধিবাদী কে কে রয়েছেন। দার্শনিক ডেকার্ত রয়েছেন, স্পিনোজা রয়েছেন, লাইবনিজ রয়েছেন। বলো, ডেকার্ত রয়েছেন, স্পিনোজা রয়েছেন, লাইবনিজ রয়েছেন। ডেকার্ত, স্পিনোজা, লাইবনিজ মুখস্থ করে নাও, ঠিক আছে। একদম মুখস্থ করতে হবে। দেখো থার্ড সেমিস্টার পরীক্ষা মানে কি ভালো করে বুঝে এবং মুখস্থ করতে হবে ভালোভাবে। কারণ দেখো থার্ড সেমিস্টারে পুরো কিন্তু এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে। আর তোমার যদি আর কি থাকে যে না ঠিক আছে কোনো রকমভাবে পাস করলেই হবে, বা পরীক্ষার হলে গিয়ে সামনে পিছনে তো থাকবে, ওদের কাছ থেকে হেল্প নেবে, এটা ভুল ধারণা, এটা কখনো করবে না, ঠিক আছে। বিশেষ করে এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা, তুমি হাজার হাজার এমসিকিউ প্র্যাকটিস করবে, তাও তুমি বলতে পারবে না, বা আমরা পর্যন্ত বলতে পারবো না যে হ্যাঁ এটাই আসবে। আমরা পর্যন্ত বলতে পারবো না, কোনো স্যার পর্যন্ত বলতে পারবে না যে এটাই আসবে, কখনো বলতে পারবো না, কারণ এটা এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা। হ্যাঁ, কখন আমরা বলতে পারবো, যখন পুরো টু দ্য পয়েন্ট আমরা আলোচনা করছি, যখন ধরে রাখো কথার কথা, যেমন গতকালকে আমরা পড়িয়েছিলাম দার্শনিক দেকার্তের, ঠিক আছে, দেকার্তের উপর, দার্শনিকের দেকার্তের উপর গতকালকে নোট দিয়েছিলাম এবং ক্লাস দিয়েছিলাম। সেখান থেকে টোটাল 25টা কোশ্চেন করিয়েছি। এই 25টার মধ্যে 1 থেকে 2টো কোশ্চেন আসতেই হবে। আর অবশ্যই তোমরা জানো এখান থেকে টোটাল 4টে কোশ্চেন আসবে, অর্থাৎ দার্শনিক দেকার্ত, স্পিনোজা, লাইবনিজ থেকে এখান থেকে 2টো কোশ্চেন থাকবে, আর এখান থেকে 2টো কোশ্চেন থাকবে। এবার বলো দার্শনিক দেকার্তের উপর আমি টোটাল 25টা কোশ্চেন, যে টাইপের কোশ্চেন হতে পারে, ঘুরিয়ে পেঁচিয়ে এজ পেজ খাইয়ে সমস্ত দিক দিয়ে কিন্তু আমি কোশ্চেন করেছি। বের হোক এর বাইরে আর কোনো কিছু একটা কোশ্চেন, এক্সট্রা কোনো কিছু কোশ্চেন দিতে পারবে না, ঠিক আছে। সো আজকেও কিন্তু আজকে এই ক্লাসের মধ্যে উপস্থিত করতে বলেছি যে স্পিনোজা এবং লাইবনিজের ওপর যে দুটো টপিক নিয়েছি আজকে, এই দুটো টপিক কিন্তু তোমাদের টু দ্য পয়েন্ট আলোচনা করবো, এক্সাম ওরিয়েন্টেড আলোচনা করবো। মনোযোগ সহকারে তোমরা ক্লাসটা করবে। আর একটা কথা বলবো, যারা নতুন ভিজিট করেছো আমাদের বিকাশ আইকিউতে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, জাস্ট একটা ক্লিক মেরে দাও, ঠিক আছে। ওকে, আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছো অসংখ্য ধন্যবাদ। চলো স্টার্ট করা যাক। কী রয়েছে দ্রব্য সম্পর্কে দার্শনিক স্পিনোজার মত কী রয়েছে, টু দ্য পয়েন্ট আমরা আলোচনা করতে চলেছি, একদম সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্টেড। একটুখানি দেখে নেবো আমরা দেকার্তের পরবর্তী বুদ্ধিবাদী দার্শনিক, রাইট। আমরা দেখলাম তো প্রথম বুদ্ধিবাদী দার্শনিক কে ছিলেন, আমাদের দেকার্ত ছিলেন, তাই না। এরপরে কে রয়েছে, স্পিনোজা, এরপরে কে রয়েছে, লাইবনিজ রয়েছে, তাই না, এই মতন করে। তাহলে আমরা ওটাই কথা বলছি, দেকার্তের যে পরবর্তী বুদ্ধিবাদী দার্শনিক স্পিনোজা, ঠিক আছে, স্পিনোজা রয়েছেন দেকার্তের মধ্যে যা স্বনির্ভর তাই দ্রব্য। এই কথাটা কে বলেছেন স্যার, এই কথা দেকার্ত বলেছেন, ঠিক আছে। আর এই অর্থে গতকালকের ক্লাসে আলোচনা করা হয়েছে, এই অর্থে ঈশ্বরকে একমাত্র দ্রব্য বলে স্বীকার করেছেন বা দ্রব্য বলে গ্রহণ করেছেন, ঠিক আছে। দেকার্তের মতে দ্রব্যের 3টি দ্রব্যের কথা, অস্তিত্ব কথা স্বীকার করেছে, দ্রব্যের অস্তিত্বের কথা স্বীকার করেছে, ঈশ্বর, মন বা আত্মা এবং জ্বর, ঠিক আছে। তাহলে ঈশ্বর, মন ও জ্বর, ঠিক আছে, ঈশ্বর, আত্মা, জ্বর। খুব মনে রাখতে হবে ভালোভাবে, কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে। দেকার্ত দ্রব্যের কয়টি অস্তিত্ব স্বীকার করেছেন, ঠিক আছে। দেকার্ত দ্রব্য সম্পর্কে কয়টি দ্রব্যের অস্তিত্ব কথা স্বীকার করেছেন, অবশ্যই কিন্তু এটা জানা রাখতে হবে। তোমাদের কাছে একটা পয়েন্ট দিচ্ছি আমি, ঠিক আছে, তোমাদের কাছে একটা কোশ্চেন দিচ্ছি। এই দার্শনিক দেকার্তের একটা ভীষণ ফেমাস একটা বুক রয়েছে, যেটা গতকালকে আলোচনা করেছিলাম, ঠিক আছে। তার একটা মানে বুক রয়েছে দার্শনিকের উপরে, যেখান থেকে কিন্তু ওর উপর, ওই বুকটার উপর নির্ভর করে কিন্তু আমাদের এই যে থার্ড সেমিস্টারে যে ওই দার্শনিক দেকার্তের যে মতবাদ, সেই বই থেকে কিন্তু নেওয়া হয়েছে। ওই বইটার নাম কি বলো, গতকালকের ক্লাসে আলোচনা করেছিলাম, অবশ্যই কিন্তু জেনে রাখতে হবে, ঠিক আছে। বলো, কমেন্টে আনসার দাও।
ভুল হলে অবশ্যই সংশোধন করে দেবো, বলে দেবো, ঠিক আছে। চলো এরপর কী রয়েছে, স্পিনোজা। স্পিনোজা তার এথিক্স একটু তাড়াতাড়ি বলছে, ঠিক আছে, যেহেতু আর কি দুটো টপিক রয়েছে একটু সময় লেগে যাবে, ঠিক আছে, তাড়াতাড়ি করার চেষ্টা করছি, তোমরা স্পিড বাড়াবে না, হ্যাঁ। চলো ভালো করে দেখো। স্পিনোজা তার, হ্যাঁ, খাতা কলম নিয়ে বসবে কিন্তু, পড়তে এসেছো খাতা কলম নিয়ে বসবে কিন্তু, ওকে। দেখো স্পিনোজা তার এথিক্স গ্রন্থে কী রয়েছে, দ্রব্যের সংজ্ঞা দিয়ে বলছেন কি, কে বলছেন, এটা স্পিনোজা বলছেন তার এথিক্স গ্রন্থে। এই গ্রন্থের নামগুলো কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষায় আসবে। এই জন্য কিন্তু আমি বললাম যে দার্শনিক দেকার্তের কিন্তু একটা গ্রন্থ রয়েছে, যেটা কিন্তু আমি আলোচনা করেছি গতকালকে, ঠিক আছে। কী রয়েছে, যা নিজেই অস্তিত্বশীল, ঠিক আছে, কি বলছেন, যা নিজেই অস্তিত্বশীল এবং যাকে নিজের সাহায্যে বোঝানো যায় তাই হচ্ছে দ্রব্য, ওকে। যা নিজের সাহায্যে বোঝানো যায় তাই হচ্ছে দ্রব্য। এরপর চলে আসে, তাহলে এটা দ্রব্যের সংজ্ঞা তিনি বলছেন। তিনার মতে দ্রব্যের অপরিহার্য গুণ হলো দুটি। তাহলে এক কথায় বুঝবো আমরা, স্পিনোজা কি বলছেন, যে দ্রব্যের যে অপরিহার্য গুণ কয়টি, দুটি, একটা হচ্ছে কি স্বনির্ভরতা আর একটা হচ্ছে কি স্ববেদ্যতা, ঠিক আছে, এটা জানতে হবে। এরপর চলে এসো এখানে পয়েন্ট টু পয়েন্টে চলে এসো। 1 নম্বর পয়েন্টে কী বলা হচ্ছে, যা তার অস্তিত্বের জন্য অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না তাকেই বলে স্বনির্ভর। তাহলে স্বনির্ভর কোন বিষয়টা আমরা জেনে নেব, ঠিক আছে। এরপরে কী রয়েছে, কোনো ধারণার সাহায্যে, ঠিক আছে, কোনো ধারণার সাহায্যে না নিয়ে যার সম্পর্কে ধারণা গঠন করা হয় তাই হলো স্ববেদ্যতা, ঠিক আছে। এরপর চলে এসো এখানে, মানে এটা একটু সংজ্ঞা বললো বা একটা জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করলো, এটা পরীক্ষায় আসবে না, ঠিক আছে। পরীক্ষায় কী আসবে, পরীক্ষায় এই দুটো আসবে, ওকে। পরীক্ষায় এই লাইনগুলো আসবে না, জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য লিখেছি। এখান থেকে চলে এসো। দার্শনিক স্পিনোজার মতে উপরের যে উভয় গুণ দুটির কথা বলা হলো, তবে কোনো বস্তুকে দ্রব্য বলা যেতে পারে 3বার, ঠিক আছে। এই দেখো 3বার হয়ে গেছে, তিনার মতে হবে, এটা স্পেলিং ভুল হয়েছে, হ্যাঁ, তিনার মতে দ্রব্যের উক্ত সংজ্ঞা অনুসারে ঈশ্বরকেই একমাত্র দ্রব্য বলতে হয়। তার মানে আমরা এখানে কি দেখছি, দার্শনিক দেকার্তেও কিন্তু আমরা কি দেখলাম, দার্শনিক দেকার্তেও কিন্তু বলেছেন দ্রব্য মানেই একমাত্র ঈশ্বরকে তিনি দ্রব্য বলে স্বীকার করেছেন, এবং স্পিনোজাও কিন্তু প্রায় একই কথা বলছেন এখানে, ঠিক আছে। তারপরে কি বলছেন এখানে দেখো, তারপরে কি বলছেন, কেননা ঈশ্বরকেই কেবলমাত্র স্বনির্ভর, এই যে স্বনির্ভর এবং স্ববেদ্য, ঠিক আছে। স্বনির্ভর কে, স্ববেদ্য, ঈশ্বর কারোর উপর নির্ভর নেই, আমরা নির্ভর আছি, তাই না। আমার কাছে যদি পয়সা না থাকে, তোমার কাছে যদি পয়সা না থাকে, কার কাছে চাইবে, বাবার কাছে চাইবে, মায়ের কাছে চাইবে, তাই তো। কোচিংয়ের ফি দেওয়ার জন্য মায়ের কাছে চাইবে, বই কেনার জন্য টাকা কার কাছে চাইবে, বাবার কাছে চাইবে, আমরা নির্ভর আছি, ঠিক আছে। কিন্তু ঈশ্বর কারোর উপর নির্ভর নয়, আমাদের সৃষ্টিকর্তা কার উপর, ঈশ্বর কার উপর নির্ভর নয়, সেই কথাটাই বলা হচ্ছে, ঠিক আছে। তারপর দেখো ব্র্যাকেটের মধ্যে কিছু আর কি লিখেছি এখানে, জ্বর ও আত্মা বা মন এই দুটি স্বতন্ত্র দ্রব্য নয়। এই দেখো স্বতন্ত্র দ্রব্য নয়, কারণ এগুলো স্বতন্ত্র তো নয়, কেননা তারা ঈশ্বরের নির্ভরশীল, ঠিক আছে, ঈশ্বরের উপর নির্ভর করে এগুলো কিন্তু। তারপর কি বলা হচ্ছে, কাজেই সমগ্র জাতিগত ও জগৎ ঈশ্বরের অন্তর্ভুক্ত এবং ঈশ্বরের সকল বস্তুর আশ্রয়, ওকে। তাহলে আমরা এটুকু বুঝলাম আমরা এখানে, ঠিক আছে, যে তিনিও কিন্তু ঈশ্বরের কথাই, তিনি মানে অস্তিত্বের কথা স্বীকার করছেন, বা তোমার ঈশ্বরকে একমাত্র দ্রব্য বলে স্বীকার করছেন, এই মতন আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। এরপর চলে এসো, এই প্রসঙ্গে দার্শনিক স্পিনোজা বলেন যে সমুদ্র ছাড়া যেমন, এই দেখো সমুদ্র ছাড়া যেমন, উদাহরণগুলো ভালো করে বুঝতে হবে, সমুদ্র ছাড়া যেমন সমুদ্র তরঙ্গের অস্তিত্বশীল হতে পারে না, ঠিক আছে। কি কথাটা বলছেন ভালো করে বুঝবে, সমুদ্র ছাড়া যেমন, আর এই বইটা কোথা থেকে নেওয়া হয়েছে, সমস্ত কিছু কিন্তু বিশেষ করে মানে 2-3টা বইকে রিসার্চ করে, বিশেষ করে এবার আমরা এটা যে রয়েছে ইন্দ্রজিৎ পাবলিকেশন, আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি যে বোর্ড রয়েছে, এটা কিন্তু স্বীকৃতি দিয়েছে, ঠিক আছে, এজ এ টেক্সট বুক হিসাবে, সেখান থেকে কিন্তু এই পয়েন্টগুলো নেওয়া হয়েছে, বিশেষ করে যদি বলা যায়, ঠিক আছে। সমুদ্র ছাড়া যেমন সমুদ্র তরঙ্গের অস্তিত্ব আমরা দেখতে পারি না বা হতে পারে না, ঠিক আছে, ঠিক তেমনভাবে ঈশ্বরকে বাদ দিয়ে জীব ও জড় জগতের কোনো স্বতন্ত্র সত্তা থাকতে পারে না। বুঝতে পেরেছো, একদম। যেমন ধরে রাখো, যদি সমুদ্র না থাকে তাহলে সমুদ্র তরঙ্গ কোথা থেকে হবে, তাই না। কথার কথা ধরে রাখো আর কি, মানুষ যদি না থাকে তাহলে মানুষের জন্ম কোথা থেকে হবে, ওকে। বীজ যদি না থাকে তাহলে চারা কোথা থেকে উৎপন্ন হবে, রাইট। ঠিক সেইরকমভাবে কথা বলছেন তিনি, স্পিনোজা বলছেন যে সমুদ্র ছাড়া যেমন সমুদ্র তরঙ্গের অস্তিত্ব মানে হতে পারে না, ঠিক তেমনভাবে কিন্তু ঈশ্বরকে বাদ দিয়ে জীব জড় জগৎ এই কোনো কিছুই কিন্তু মানে স্বতন্ত্রভাবে সত্তা থাকতে পারে না, হতে পারে না, ঠিক আছে, এই কথাটা বলছেন, ওকে। তাহলে আশা করি বোঝা গেছে, দুটো পয়েন্ট আমরা বুঝলাম। এরপরে চলে আসতো, কী বলছেন এখানে, জগতের যা কিছুই ঘটে ঈশ্বরই তার কারণ। তাহলে কি বলবে এখানে, তাহলে এখান থেকে আমরা এইটা ভালো করে মনে রাখতে হবে, জগতের মধ্যে যা কিছু ঘটছে এর কারণকে ঈশ্বরকে দাবি করছেন কে, দার্শনিক স্পিনোজা, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে প্রশ্ন দিবে যে জগতের মধ্যে যা কিছু ঘটছে, যা কিছু হচ্ছে এর কারণ কি, তার মানে ঈশ্বর হবে এখানে। তোমরা দেখেছো এই বইটা,
একটা মুভি আছে না, যে এই নামটা ঠিক মনে পড়ছে না, তবে আমি বলছি তোমাদের একটু জাস্ট, যে এই একটা হিরো দেখবে আর কি আদালতের মধ্যে বলছেন যে এই মানে আর কি যে ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প ভগবান করিয়েছে, মানে ঈশ্বর করিয়েছে আর কি, আর এর জন্য দায়ী হবে মন্দির, এর জন্য দায়ী হবে মসজিদ, গির্জা, অর্থাৎ এদেরকেই আর কি ইন্স্যুরেন্স ভরতে হবে, ইন্স্যুরেন্স দিতে হবে। ইন্স্যুরেন্স মানে আর কি যে দোকান করেছিল, ইন্স্যুরেন্স নিয়েছিল দোকানের জন্য, ভূমিকম্প দিয়ে সব কিছু আর কি দোকানটা ভেঙে গেছে। নামটা ঠিক মনে পড়ছে না, ঠিক আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, তো কোর্টের মধ্যে আর কি উনি বলছেন যে এর জন্য ঈশ্বরকেই দিতে হবে, দায়ী ঈশ্বর রয়েছেন, ঈশ্বরই আমাদের এই দোকান আমার ভেঙেছেন আর কি, এর জন্য কি বলছে, তখন আর বলছে গড কী করে দিবে, ঈশ্বর কী করে দিবে, এর জন্য তিনি অনেক পরিমাণ আর কি রসিদ, বিভিন্ন চেকগুলো বের করলেন, যে আমি দেখে এখানে 10 টাকা দান করেছি, বা এখানে 500 টাকা দান করেছি, এই মন্দিরে দান করেছি, ওই মন্দিরে 500 টাকা দান করেছি, এই গির্জাতে গিয়ে 500 টাকা দান করেছি, মসজিদে গিয়ে 10 টাকা দান করেছি, বা 100 টাকা দান করেছি, এই মতন করে কিন্তু, ঠিক আছে, খুব হাসি পাবে, বুঝতে পারছো। তো এই হচ্ছে কথা। তো ঠিক সেরূপভাবে কিন্তু আমার খুব মনে পড়লো এই জায়গাটা দেখে, আর কি খুব সুন্দর কথা বলছেন উনি, যে জগতে যা কিছু ঘটছে সব কিছু ঈশ্বরই এর কারণ রয়েছে, বুঝতে পারছো। অর্থাৎ সব কিছুই ঈশ্বর এবং ঈশ্বরই সব কিছু, এই দেখছো, সব কিছুই ঈশ্বর এবং ঈশ্বরই সব কিছু। তাহলে এখানে বলে দিবে আর কি, অথবা এই লাইনটা দিবে অথবা এই লাইনটা দিয়ে বলবে যে উক্ত লাইনটা কে বলেছেন, বা কার মতদর্শ, কোন দার্শনিকের মতদর্শ, এই মতন করে, ঠিক আছে, দার্শনিক স্পেনোজা মেরে দেবে, হ্যাঁ। তাহলে কি বলবে এখানে, যে যেমন এখানে দেখে নাও, তারপরে কি বলা হচ্ছে, যে কাজেই বলা যাচ্ছে, যে বলা যেতে পারে যে জগতে যা কিছু আছে তা ঈশ্বরের কাছে, ঈশ্বরেই আছে, এবং ঈশ্বর ছাড়া কোনো কিছুই স্বতন্ত্র অস্তিত্ব নয়, ঠিক আছে, ঈশ্বরকে ছাড়া যাবে না, ঈশ্বরকে ছাড়া কখনো স্বতন্ত্র বা অস্তিত্ব নেই। স্পেনোজা এই মতবাদ, স্পেনোজার যে এই মতবাদকে কি বলে, সর্বেশ্বরবাদী বলা হয়, খুব ইম্পর্টেন্ট এটা। তাহলে সর্বেশ্বরবাদী মতবাদ কোন দার্শনিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, সর্বেশ্বরবাদী মতবাদ কোন দার্শনিক, তাহলে এটা হয়ে যাবে আমাদের স্পেনোজা, ঠিক আছে। এই কারণে দার্শনিক স্পেনোজাকে বলা হয় সর্বেশ্বরবাদী দার্শনিক মতবাদ। এই যে এখনই দেখো চলে আসলো সামনের দিকে লাইনটা, না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে, এক্সাম ওরিয়েন্টেড, ওকে, ভালো করে মাথায় রাখবে। এরপর চলে আসো, তিনি আরও বলেন পিতা যে অর্থে পুত্রের কারণ, পিতা যে অর্থে পুত্রের কারণ কে, পিতা। আরে দেখো একটা কথা মাথায় রাখো ভাই, আমরা যখন ধরে রাখো পুত্র, আমার তো বাবা রয়েছে, তোমার তো বাবা রয়েছে, তুমি ছেলে হোক বা মেয়ে হোক না কেন, তোমার তো বাবা রয়েছে, তাই না, পুত্র বা কন্যা যাই হোক না কেন। তাহলে এই যে কথাটা বলছে যে পুত্রের কারণ কে, পিতা। সূর্য যে অর্থে আলোর কারণ, আলো কে দেয়, সূর্য দেয়, আলোর কারণ, তাই তো। ঈশ্বর সেই অর্থে জগতের কারণ নন, ঠিক আছে, ঈশ্বর সেই অর্থে জগতের কারণ নয়, ঈশ্বর কার ওপর নির্ভর নয়। যেমন করে আমরা আলো পেতে গেলে আমাদেরকে বাল্ব জ্বালাতে হবে, বা লাইট জ্বালাতে, আলো দেখতে গেলে আমাদেরকে লাইট জ্বালাতে হবে, অথবা আমাদেরকে সূর্যের যদি আমরা তাপ নিতে চাই আর কি, বাইরে থেকে যদি আমরা যদি আলো দেখতে চাই, তাহলে অবশ্যই কিন্তু সূর্য আমাদের প্রথমত উঠবে, তাই না। পুত্র হতে গেলে অবশ্যই পিতাকে হতে হবে। ঠিক সেরকম যে একটা অস্তিত্ব যে রয়েছে, একে অপরের যে কারণ রয়েছে, এটার ক্ষেত্রে বলা হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু ঈশ্বর একদম নয়, ঈশ্বর কার উপর নির্ভর করেন না, স্বনির্ভর বলা হয়েছে এক কথায়, ঠিক আছে, একদম। তারপর কি বলছে, দুগ্ধ যে অর্থে, এই একই কথা আর কি, মানে ওই এক্সপ্লেন করে চলে যাচ্ছে। তাহলে আমরা সবচেয়ে বড় কথা আমরা কি বুঝলাম এখানে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। এরপর চলে এসো, ঈশ্বরকে দার্শনিক এই যে নেচার্স বা স্রষ্টা প্রকৃতি বা সৃজন প্রকৃতি বলেছেন, এটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর চলে এসো, নির্বিশেষে দ্রব্যকে স্পিনোজা কি বলেছেন, ঈশ্বরের আখ্যা দিয়ে কি বলেছেন, দেখো, ঈশ্বর ইকুয়াল টু দ্রব্য, আর সরি দ্রব্য ইকুয়াল টু ঈশ্বর, ঈশ্বর ইকুয়াল টু দ্রব্য, বুঝতে পারছো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কথাটা কে বলেছেন, বা কার উক্তি বা কার মতদর্শ, এই মতন করে প্রশ্ন আসবে, ঠিক আছে। এখানে দেখো এই অর্থে দেখো, সাবস্টেন্স গড ইকুয়াল টু নেচার, ওকে, গড ইকুয়াল টু নেচার, সাবস্টেন্স ইকুয়াল টু সাবস্টেন্স মানে দ্রব্য, ঠিক আছে, আর গড মানে ঈশ্বর, আর তোমার নেচার মানে প্রকৃতি, তাহলে সাবস্টেন্স ইকুয়াল টু গড ইকুয়াল টু নেচার। এই যে এই মতবাদ যে রয়েছে, এই মানে অভিমতকে কি বলা হয়, অদ্বৈতবাদ মতবাদে, অদত্ত, ঠিক আছে, অদ্বৈতবাদ নামে পরিচিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তোমার প্রশ্ন চলে আসবে যে নিম্নলিখিত দার্শনিকদের মধ্যে কে অদত্তবাদী মতবাদ নেই বা আছে, এই মতন করে। তাহলে আমাদের অদত্তবাদী মতবাদ মানে স্পেনোজা, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। এরপর চলে এসো, ইন্দ্রিয় অভিজ্ঞতা, এগুলো আর কিছু দরকার নেই, ঠিক আছে। এবার আমরা চলে যাবো লাইবনিজের ক্ষেত্রে। তাহলে ওভারঅল যদি একটাখানি তোমাদেরকে আবারও যদি একটুখানি মাথায় দিয়ে দেওয়া যায়, ঠিক আছে, বিশেষ করে যদি বলা যায়, তাহলে দার্শনিক স্পেনোজা কি বললেন, যে স্বনির্ভরতার কথা তিনি বলছেন, ঠিক আছে, দ্রব্য নিজের অস্তিত্বের জন্য কোনো কিছুর উপর নির্ভর করে না, ঠিক আছে, দ্রব্য নিজের অস্তিত্বের জন্য কোনো এক কথায় ঈশ্বরের কথা বলা হচ্ছে, ঠিক আছে, দ্রব্যের লক্ষণ এটা। তারপর কি বলছে, স্ববেদ্যতা রয়েছে, দ্রব্যকে দুই ভাগে বিভক্ত করা হলো।
হ্যাঁ, তারপরে কিছু এক অদ্বিতীয়র কথা বলা হয়েছে, এই জন্য একে কী বলা হয়, দ্বৈতবাদী, ঠিক আছে, অদ্বৈতবাদী নামে পরিচিত আর কি ইনি, খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। তারপরে আমরা এগুলো দেখলাম সমস্ত কিছু, তারপর দ্রব্য ইকুয়াল টু ঈশ্বর ইকুয়াল টু প্রকৃতি, এটা বাস এই সমস্ত বিষয়গুলো নেচারগুলো মনে রাখতে হবে, ডান, আর কোনো কিছু নাই এর বাইরে, ঠিক আছে। এক্সট্রা অনেক কিছু এক্সপ্লেন করা রয়েছে, এই যে বললাম না, দেখুন আমি কতগুলো এক্সপ্লেন করে রেখেছি, কিন্তু আমি বললাম না এক্সাম ওরিয়েন্টেড লাগবে, আমাদের কোনো কিছু অত পড়া দরকার নেই। আরে 5টা 6টা বই রয়েছে, তাই না, তোমার কাছে 6টা বই রয়েছে, 6টা সাবজেক্টকে একদম ইকুয়াল টু পড়তে হবে, এই শুধু একটা বইয়ের পিছনে হাজার হাজার ঘন্টা দিলে হবে না। যখন প্র্যাকটিস করাবো, যখন তোমাদেরকে প্র্যাকটিস করাবো কীভাবে কোশ্চেন তৈরি হবে, কী কী টাইপের কোশ্চেনগুলো আসতে পারে, এই যখন প্র্যাকটিসের মধ্যেই কিন্তু তোমাদের পুরো কনফিউজটা ক্লিয়ার হয়ে যাবে যদি কোনো কোশ্চেন থাকে, ঠিক আছে। অবশ্যই একটা বই কিনতে হবে, বই না কিনলে হবে না কিন্তু। প্রথমত আমি বলবো যে এখানে ক্লাস করতে গেলে, বিকাশ সাইকোতে ক্লাস করতে গেলে অথবা ভর্তি হতে গেলে, তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে দেখাতে চলেছি, তোমরা দেখেছো আমাদের বিকাশ সাইকো থেকে এই বছরে আমাদের কত 2026 সালে 5 নম্বর র্যাঙ্ক করেছে, দেখে নাও একটুখানি, ঠিক আছে, 5 নম্বর পুরো পশ্চিমবঙ্গের মধ্যে বোর্ড র্যাঙ্ক করাতে পেরেছি আমরা, ঠিক আছে। আর এখানে দেখো না 2026 সালের রেজাল্ট হচ্ছে এটা, আমাদের টোটাল 3 জনকে দেওয়া হয়েছে, কারণ জায়গা কম রয়েছে, অনেক তো স্টুডেন্টের ছবি দেওয়া যাবে না, ঠিক আছে। তো তার পাশাপাশি রয়েছে 221 জন, সমস্ত কিছু দিক দিয়ে আর কি, এই যে দেখো 221 জন প্লাস আছে আর কি, এই সমস্ত কিছু দিক দিয়ে। তো আমি ওই যে বললাম না 217, 21, 20 এরকম সামথিং আর রয়েছে আর কি, ঠিক আছে, যাই হোক না কেন। আর এটা আমাদের বিগত বছরের রেজাল্ট, দেখতে পাচ্ছ বেস্ট টু বেস্ট রেজাল্ট কিন্তু তোমাদেরকে এখানে প্রোভাইড করতে চলেছি। আর এখানে দেখতে পাচ্ছ বেস্ট ফ্যাকাল্টি রয়েছে, একবার দেখে না কোয়ালিফিকেশন করে টিচারদের, বুঝতে পারছো, কোয়ালিফিকেশন দেখো, শুধুমাত্র টোটাল 14 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন এখানে, প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষকের ব্যবস্থা রেখেছি, প্রত্যেকটা বিষয়ের জন্য। এখানে স্কুল বোর্ড এবং মাদ্রাসা বোর্ড, তোমরা জানো আর কি পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিকের টোটাল 2টো বোর্ড রয়েছে, একটা হচ্ছে স্কুল বোর্ড এবং মাদ্রাসা বোর্ড, আমরা 2টো বোর্ডকেই পড়াচ্ছি, এর জন্য 14 জন শিক্ষক শিক্ষিকার ব্যবস্থা করেছি আমরা, প্রত্যেকটা বিষয়ের জন্য ইন্ডিভিজুয়ালি বা আলাদা আলাদা টিচার রয়েছেন। এখানে কোনো গাদি ফিস নয়, কোনো অগাধ ফিস নয়, এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখে নাও একটা সাবজেক্ট নিতে গেলে আমাদের বিকাশ সাইকোতে ফি রয়েছে 350 টাকা, কোনো মান্থলি পেমেন্ট লাগে না, না অ্যাডমিশন ফি লাগে, না তোমার মক টেস্ট ফি লাগে, না কোনো এক্সট্রা ফি লাগে, কোনো কিছু নাই, যা একবারে পেমেন্ট করতে হবে শুধুমাত্র, ঠিক আছে। এখানে দেখো না কোনো মান্থলি ফি নেই, ঠিক আছে, একটা বিষয় নিতে গেলে এখানে প্রত্যেকটা বিষয় লেখা রয়েছে আর কি, বাংলা ইংলিশ নিতে গেলে এত টাকা লাগে, ফিলোসফি পড়তে গেলে এত টাকা লাগে, আর অ্যারাবিক সংস্কৃত নিতে গেলে এত টাকা লাগে, এত সমস্ত কিছু টাকা আছে। ওভারঅল যদি বলা যায় উচ্চ মাধ্যমিকের সমস্ত সাবজেক্ট তুমি যদি নাও ডিসকাউন্ট করে, তাহলে মাত্র 1250 টাকা, ওকে, 1250 টাকা তোমার পড়বে যদি সমস্ত সাবজেক্ট নিতে চাও, ওকে। আর যদি মাদ্রাসা বোর্ডে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার 1500 টাকা পড়বে সমস্ত সাবজেক্ট দিয়ে। সমস্ত সাবজেক্ট কী কী থাকবে নিচে সমস্ত কিছু দেওয়া রয়েছে, যখন যোগাযোগ করবে সবটাই তুমি এখানে পেয়ে যাবে, ঠিক আছে। দ্বিতীয় আরেকটা কথা, এই সমস্ত কিছু 1250 টাকা স্কুল বোর্ডের জন্য রয়েছে না, সেটাকে আমরা কি করেছি, পুরো সরিয়ে দিয়েছি, স্পেশাল অফার নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ বর্তমানে স্পেশাল অফার রয়েছে 550 টাকা দিয়ে সমস্ত সাবজেক্ট, মাত্র 550 টাকা দিয়ে তুমি সমস্ত সাবজেক্ট পেয়ে যাচ্ছ, পুরো 3rd সেমিস্টার কমপ্লিট, কোনো মান্থলি পেমেন্ট লাগছে না, কোনো এক্সট্রা পেমেন্ট লাগছে না, কোনো কিছু লাগছে না, ঠিক আছে। 1250 টাকা দিয়ে তোমার পুরো কমপ্লিট রয়েছে, দেখো ক্রস করে দেওয়া হচ্ছে, 1250 টাকা লাগছে না। 1500 টাকা মাদ্রাসা বোর্ড এবং স্কুল বোর্ড দুটোর ক্ষেত্রে কিন্তু সমান প্রাইস রাখা হয়েছে। এখানে কী কী থাকবে, এই কোর্সের মধ্যে সমস্ত কিছু থাকবে, লাইভ ক্লাস পাবে, প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা টিচার রয়েছেন, লাইভ ক্লাস থাকবে, গুগল মিট অ্যাপের মাধ্যমে ক্লাস হয়ে থাকে সন্ধ্যার সময় করে, মানে আর কি ইসের পরে 7টার দিকে 7:30টার দিকে সামথিং এরকম, তোমার 6:30টার দিকে 6টার দিকে, যেমন যার রুটিন রয়েছে, রুটিন তৈরি করা আছে, কবে কোন স্যারের ক্লাস রয়েছে। এরপর পিডিএফ নোটস থাকছে, মক টেস্ট থাকছে, এখানে এই যে মক টেস্ট দিতে দিতে কিন্তু যথেষ্ট পরিমাণ তোমাকে মক টেস্ট দিতে হবে, বিশেষ করে তোমার এমসিকিউ প্র্যাকটিস করতে গেলে। বিশ্বাস করবে আমরা যখন চাকরি পরীক্ষা দিতে যাই, ঠিক আছে, বিশ্বাস করো না, 5 থেকে 7 হাজার কোশ্চেন প্র্যাকটিস করছি। ইভেন কি তোমাদের WBCS পরীক্ষা তোমরা দেখেছো আর কি, ইতিপূর্বে গেল গত রবিবারে WBCS পরীক্ষা হয়েছে, টোটাল আমি 13খানা মক টেস্ট দিয়েছি, 13খানা মক টেস্ট দিয়েছি, মানে 13টা মক টেস্ট দিয়েছি, বুঝতে পারছো, 13টা মক টেস্ট, এক একটা মক টেস্টে 200টা করে কোশ্চেন থাকে। এবার তুমি হিসাব করে নাও, 200 × 13কে হিসাব করে নাও কত 100 কোশ্চেন প্র্যাকটিস করেছি, আর সেখান থেকে মাত্র 2টো কোশ্চেন কমন পেয়েছিলাম, এবার বুঝে নাও তাহলে কীরূপভাবে পড়তে হবে। তো সেই জন্য 3rd সেমিস্টার এমসিকিউ মানে লাইন ধরে ঘুরতে পড়তে হবে। কোনো কারণবশত ধরে রাখো, কোনো কারণবশত তুমি 2-1 দিন ক্লাস করতে পারছো না, সেক্ষেত্রে কিন্তু রেকর্ডেড ক্লাসের ব্যবস্থা আছে, রেকর্ডেড ক্লাসটা দেখে নেবে আর কি, অসুবিধা নেই। আরে টাকা তো লাগছে না, 550 টাকা তুমি কী পাচ্ছ বলো, তুমি 550 টাকা তুমি আর কী চাও বলো, সমস্ত সাবজেক্ট এখানে তুমি পেয়ে যাচ্ছ। আর একটা সাবজেক্ট পড়তে গেলে অফলাইনে যেখানে আর কি পড়ছো, একটা সাবজেক্ট পড়তে গেলে মিনিমাম তোমার 300 টাকা চার্জ করে, কথার কথা বলছি, দর্শন পড়তে গেলে মিনিমাম 250 থেকে 300 টাকা, কমসে কম 200 টাকা নিচে তো কেউ পড়ায় না। মাসে মান্থলি এই কথা বলছি, এটা মাসে তোমার 300 থেকে 350 টাকা তোমার লাগবে। আর এখানে তোমার সমস্ত সাবজেক্ট তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে মাত্র 550 টাকায়, ঠিক আছে। এটা কিন্তু আজকে সন্ধ্যা 7টা পর্যন্ত রয়েছে, যত তাড়াতাড়ি হয় যোগাযোগ করতে পারো, ওকে।
এক্সাম ওরিয়েন্টেড তোমার ক্লাস থাকছে, ডাউট ক্লাসেশন থাকছে, স্টাডি ম্যাটেরিয়াল থাকছে, আর নাম্বার কিন্তু গ্যারান্টি। এ ডবল প্লাস থাকছে স্কুল বোর্ডের জন্য, এই যে দেখো এ ডবল প্লাস থাকছে স্কুল বোর্ডের জন্য, আর মাদ্রাসা বোর্ডের জন্য থাকছে এ প্লাস, কারণ মাদ্রাসা বোর্ডের সবচেয়ে হাইস্ট নাম্বার হচ্ছে এ প্লাস, ঠিক আছে। মাদ্রাসা বোর্ডের সবচেয়ে হাইস্ট নাম্বার হচ্ছে এ প্লাস, আর স্কুল বোর্ডের সবচেয়ে হাইস্ট নাম্বার হচ্ছে এ ডবল প্লাস রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু এ ডবল প্লাস নাম্বার 100% গ্যারান্টি যুক্ত সহকারে প্রোভাইড করা হবে। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু দেখতে পাচ্ছ এ ডবল প্লাসের নাম্বার আছে, ঠিক আছে। 40-এর মধ্যে 40 নাম্বার পেয়েছে থার্ড সেমিস্টারে, এমনও নজির রয়েছে, ঠিক আছে। তো সময় নষ্ট করো না, যথেষ্ট সময় রয়েছে, যত তাড়াতাড়ি হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো অনলাইন ক্লাস করার জন্য। চলো আমরা পরবর্তী ক্লাসে যাই, পরবর্তী টপিকে যাই। পরবর্তী টপিক কী রয়েছে আমাদের? এই দার্শনিক লাইবনিজ, তাই তো? ইয়েস, চলো লাইবনিজ। এখানে দেখো নিজের হয়ে গেছে, এখানে স্পেলিং মিস্টেক হয়েছে, ঠিক আছে, এটা একটু কারেকশন করে নিও। নিজের হয়ে গেছে, ঠিক আছে, লাইভ নিজের হয়ে গেছে, এটা একটু মিস্টেক হয়েছে, হ্যাঁ, নিজ হয়ে যাবে, ঠিক আছে, নিজ হবে, একসঙ্গে হবে, এখানে হয়েছে। চলো লাইবনিজের কী কী মতামত রয়েছে একটুখানি দেখে নেওয়া যাক। প্রথমত কী বলা হচ্ছে? দার্শনিক স্পিনোজা ও দেকার্তের মতে দ্রব্যের লক্ষণ স্বীকার করে বলেন দ্রব্য স্বনির্ভর। দ্রব্য কি? স্বনির্ভর। ওই স্বনির্ভর মানে কি? এই ঈশ্বরের কথা বলবেন। তারপর দেখো সামনে থেকে কী কী বলছে দেখো। তিনার মতে কী আছে? স্বয়ংক্রিয়তা এবং আত্মস্বক্রিয়তা দ্রব্যের স্বরূপ লক্ষ্যকরণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো স্টার মার্ক দিয়ে রেখেছি আর কি, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, এই লাইনটাই পুরো তুলে দিবে, ঠিক আছে। এটা কার মত বা কার মতে কিন্তু এটা কথা বলা হয়েছে, ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে। স্বয়ংক্রিয়তা এবং আত্মস্বক্রিয়তা, ওকে। এরপর কি রয়েছে? যা স্বনির্ভরতা। দেখো এমন কিছু অনেকের আবার কি মনে হচ্ছে যে এই দর্শন বুঝতে পারি না, খুব টাফ লাগে, এমনটা কিছুই নেই। সত্যি কথা বলছি, দর্শনে এমন কিছুই নেই, জাস্ট কিছু, হ্যাঁ, এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা মানে কি কয়েকবার পড়তে হবে, মুখস্থ করতে হবে। দেখো পড়াশোনা তো তোমাকে করতে হবে, পরীক্ষা তো তোমাকে দিতে হবে, তোমার বাবা মা বা আমরা কি তোমার পরীক্ষা দিব না, জাস্ট আমরা তোমাদেরকে গাইড করতে পারি, হেল্প করতে পারি, ঠিক আছে। বই তোমাদেরকে কী করতে দেয়? বই আমাদেরকে কী জন্য দেয়? আমাদেরকে গাইড করে। পরীক্ষা কিন্তু আলটিমেট আমাদেরকেই দিতে হয়, তাই না? সেই জন্য কিন্তু তোমাকে নিজে থেকেই পড়তে হবে, বারবার পড়বে, কিছুই নেই, মুখস্থ হয়ে যাবে। তারপর কী রয়েছে? যা স্বাধীনতা, হ্যাঁ, অনলাইন ক্লাস করতে চাইলে আমাদের এই যে 8100 1916 এই নাম্বারে যোগাযোগ করবে, ঠিক আছে। 8100 মুখস্থ করে নিতে পারো, 8100 1916 এই নাম্বারে। চলো এরপর কী রয়েছে? যা স্বাধীনভাবে ক্রিয়া করতে সক্ষম তাই দ্রব্য, ঠিক আছে। তাহলে স্বাধীনভাবে ক্রিয়া করতে সক্ষম তাই দ্রব্যের কথা বলা হচ্ছে এখানে, ঠিক আছে, স্বাধীনভাবে ক্রিয়া। তারপর কী আছে? এখানে বলা হচ্ছে স্বাধীন আত্মসক্রিয়তা হলো দ্রব্যের লক্ষণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দ্রব্যের লক্ষণ হচ্ছে কি? স্বাধীন আত্মসক্রিয়তা, এই শব্দটা, ঠিক আছে, স্বাধীন আত্মসক্রিয়তাই হচ্ছে দ্রব্যের লক্ষণ। লাইবনিজের মতে দ্রব্য সরল ও অবিভাজ্য এবং দ্রব্য স্বয়ংক্রিয়া ও নিরংশ, ঠিক আছে। লাইবনিজের মতে কি রয়েছে? যে দ্রব্য সরল এবং অবিভাজ্য, এটাও ইম্পর্টেন্ট, ওকে, দেখো মার্ক করা রয়েছে। তারপর কি রয়েছে? মনাডই দ্রব্য, এইটা দেখো, এই যে মনাডের তিনি স্বীকার করেছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা মনে হয় বিগত বছরে এসেছিল, কোশ্চেন দেখলে বোঝা যাবে আর কি। মনাড দ্রব্যের কথা কে বলেছেন? কোন দার্শনিক মনাড দ্রব্যের কথা কে বলেছেন? খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। মনাডেই দ্রব্যের কথা বলছেন, ঠিক আছে। মনাডের বৈশিষ্ট্যগুলো আলোচনা হবে নিচের দিকে, সব কিছু দেখবো আমরা। এই মনাড শব্দটা খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। মনাড শব্দ মানে লাইবনিজ, ঠিক আছে। এরপর চলে আসবো আমরা, কি রয়েছে? মনাড বা চিত, ঠিক আছে। এই চিত শব্দটা খুবই কম দেয়, মনাড শব্দটা ব্যবহার করবে, মানে বোর্ডের আর কি, মনাড শব্দটা ব্যবহার করবে, মনাড বা চিত। হ্যাঁ, পরমাণু সংখ্যায় অগতি, পরমাণু সংখ্যায় কী রয়েছে? পরমাণু সংখ্যায় অগণিত বা বহুল। মনাডের কি রয়েছে? বহুল পরিমাণ রয়েছে মনাড, মানে চিত বহু পরিমাণ। এরা এক্সপ্লেন করছে, দেখো সামনের দিকে। এরা যৌগিক নয় সরল, এদের বিস্তৃত নাই এবং এরা একে অপরের উপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না। তাই তিনি মনাডগুলিকে গবাক্ষহীন বা ছিদ্রহীন বলেছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। গবাক্ষহীন এবং ছিদ্রহীন কে বলেছেন? কোন দার্শনিক বলেছেন, ঠিক আছে, ওকে। গবাক্ষহীন কেন বলা হয়েছে? এর কারণটা কি বলা হয়েছে? অর্থাৎ মনাডগুলির কোনো জ্বালানা দরজা নেই, তাহলে মনাড শব্দটা কি তাহলে এবার বলো, তাই তো।
তাহলে মনাড শব্দটা কি বলছে এখানে? মনাড হচ্ছে কি, এই মনাডের পরিমাণ বহু পরিমাণ রয়েছে, আর মনাড কোনো কিছুই নয়। এখানে কিছু দার্শনিক লাইবনিজের মতে বলছে, দ্রব্য হিসেবে স্বীকৃত করেছেন যে গ্রিস যারা আর কি বলছে, কিন্তু লাইবনিজে বলেছেন যে জড় বস্তু মাত্রই বিস্তৃত, ঠিক আছে, বিস্তৃত পণ্য, আর যার অস্তিত্ব, যার বিস্তৃত আছে, তার যতই ক্ষুদ্র হোক না কেন, সে অবশ্যই কিন্তু বিভাজ্য হবে, এই বিষয়ে কথা বলছেন, ঠিক আছে। তো মনাড শব্দটা কিন্তু অবশ্যই মনে রাখবে। এরপর মনাডের বৈশিষ্ট্যগুলি আমরা দেখে নেওয়া যাক। মনাডের বৈশিষ্ট্য কী রেখেছে? দার্শনিক লাইবনিজের বহুত্ববাদী বলা হয়েছে। এই দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও দার্শনিক লাইবনিজকে বহুত্ববাদী বলা হয়েছে। কেন? এই মনাডেরও তিনি অস্তিত্ব স্বীকার করছেন আবার, ঠিক আছে। কেন? এখানে দেখো আর কি, মনাডের তিনটি প্রকার। মনাডের কয়টি প্রকার? তিনটি প্রকার। এক নম্বর হচ্ছে কি সুপ্ত মনাড, বিভিন্ন ধাতু উদ্ভিদের কথা বলা হচ্ছে। জাগ্রত মনাড রয়েছে, জীব ও প্রাণীর কথা বলা হয়েছে কি, ঠিক আছে। তিন নম্বর হচ্ছে কি আত্মসচেতন মনাড, যেটাকে মানুষের কথা বলা হয়েছে। এই তিন প্রকার মনাড ছাড়া তিনি ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ মনাডকে ঈশ্বরকে সর্বশ্রেষ্ঠ মনাড হিসেবে তিনি স্বীকার করেছেন। তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম? মানে মনাড একটা কি বলা যেতে পারে? মনাড একটা আমাদের জন্য দার্শনিক বোঝাচ্ছেন যে মনাড হচ্ছে একটা কি, মনাড বিভিন্ন টাইপের মতন হতে পারে, ধাতু হতে পারে, উদ্ভিদ হতে পারে, যেটা কোনো কার উপর নির্ভর হতে পারে, ঠিক আছে। যেমন মানুষ কার উপর নির্ভর রয়েছে, জীব কার উপর নির্ভর রয়েছে, উদ্ভিদগুলো কার উপর নির্ভর রয়েছে, ধাতু কার উপর নির্ভর রয়েছে। ধাতু কিন্তু নিজে থেকে একাই চলতে পারে না, ঠিক আছে, আমরা ওকে সরাবো তারপর চলবে। কিন্তু এই ক্ষেত্রে সব মনাডের চেয়ে কিন্তু সর্বশ্রেষ্ঠ মনাড কাকে বলেছে? ঈশ্বরকে বলেছেন, ওকে। মনাডের মনাড বলা হয়েছে, দেখো ঈশ্বরকে কি বলা হয়েছে? মনাডের মনাড বলেছে। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু দেখো, এর জন্য টু দ্য পয়েন্ট আলোচনা করছে, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এরপরে চলে এসো, কি দেখছে? যে পূর্বের প্রতিষ্ঠিত শৃঙ্খলাবাদ, ঠিক আছে। এই দেকার্ত দ্বৈতবাদ, দেকার্ত কী রয়েছে না এইখানে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা দেখো। এই জায়গাটা মানে মনে রাখলেই মানে তোমাদের আধা সিলেবাস হয়ে গেল, বুঝতে পারছো? মানে অর্ধেক দ্রব্যের সিলেবাস তোমার এখানে হয়ে গেল যদি এই লাইনটা মনে রাখতে পারো। দেকার্ত হচ্ছে কি দ্বৈতবাদ, স্পিনোজা হচ্ছে কি অদ্বৈতবাদ, এবং লাইবনিজ হচ্ছে বহুত্ববাদ। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, ওকে। এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে মাথায় রাখতে হবে। এই লাইনটা মনে রাখাই মানে তোমার অর্ধেক সিলেবাস হয়ে গেল, ওকে। দেকার্ত হচ্ছে কি দ্বৈতবাদ, স্পিনোজা হচ্ছে অদ্বৈতবাদ, এবং লাইবনিজ হচ্ছে বহুত্ববাদ, ওকে। চলো, অল দ্য বেস্ট সবাইকে। এই পর্যন্ত আমরা আলোচনা করলাম, ক্লাস লং অলরেডি হয়ে গেছে আর কি অনেকটা, ঠিক আছে। পরবর্তীতে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, কিন্তু এমসিকিউগুলো নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।